আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে। আপনাদের সাথে আছি আমি আফনান করিম। ইসরায়েলের সামরিক বাহিনীর 2 সেনা সদস্য নেদারল্যান্ডস ছেড়ে পালিয়ে গেছেন। ওই 2 সেনা গাজা যুদ্ধে অংশ নিয়েছিলেন এবং গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে উদ্বেগের কারণে তারা ইউরোপের এই দেশটির রাজধানী আমস্টারডাম থেকে পালিয়ে যান। মূলত ফিলিস্তিনপন্থী একটি গ্রুপ তাদের শনাক্ত করার পরই তারা আমস্টারডাম থেকে পালিয়ে ইসরায়েলে চলে যান। ফিলিস্তিনিপন্থী একটি সংগঠন তাদের সোশ্যাল মিডিয়ায় ট্র্যাক করছে জানতে পারার পর গাজায় লড়াই করা 2 ইসরায়েলি সৈন্য আমস্টারডাম থেকে পালিয়ে ইসরায়েলে গেছেন বলে ইসরায়েলি পাবলিক ব্রডকাস্টার কান জানিয়েছে। ইসরায়েলি এই সংবাদ মাধ্যমটি বলছে, ইসরায়েলি সৈন্যদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার জন্য কাজ করা সংস্থাগুলো তাদের ছবি প্রচার করার পর সৈন্যদের আমস্টারডাম থেকে সরিয়ে নেওয়া হয়েছিল। দ্য ইসরায়েলি জেনোসাইড ট্র্যাকার নামের একটি ফিলিস্তিনপন্থী সংগঠন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ইসরায়েলের ওই সেনাদের ছবি প্রকাশ করে। সেখানে সংস্থাটি বলেছে, গাজায় গণহত্যায় অংশ নেওয়া এই ইসরায়েলি ট্যাঙ্ক কমান্ডার আজ ছুটি কাটাতে আমস্টারডামে এসেছেন। এই সেনা শত শত বেসামরিক নাগরিককে অপহরণ করার সাথে জড়িত ছিলেন এবং তাদের সাথে সেলফিও তুলেছিলেন তিনি। ইসরায়েলের আরেক সংবাদ মাধ্যম অনুসারে এই 2 সেনার নেদারল্যান্ডে যাওয়ার অনুমতি ছিল। পরে ইসরায়েলি সামরিক বাহিনী সিদ্ধান্ত নেয় সেনাদের তাদের ছুটি কমিয়ে ইসরায়েলে ফিরে যেতে হবে। একই সঙ্গে সেনাদের তাদের সোশ্যাল মিডিয়া থেকেও গাজা যুদ্ধ সম্পর্কিত সমস্ত ফুটেজ মুছে ফেলতে বলেছে সেনাবাহিনী। মূলত গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে বিচারের ভয়ে ইসরায়েলি সেনাবাহিনী তাদের সেনাদের বিদেশ ভ্রমণ থেকে সতর্ক করেছে বলে জানা গেছে। ইসরায়েলি মিডিয়া গত জানুয়ারিতে জানিয়েছে, গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত একজন সৈনিক ব্রাজিল থেকে পালিয়ে গেছেন, কারণ ব্রাজিলিয়ান কর্তৃপক্ষ তার কাজের বিষয়ে তদন্তের জন্য চাপ দিয়েছিল। এদিকে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস জানিয়েছে, একসঙ্গে তারা সব ইসরায়েলি বন্দীকে মুক্তি দিতে প্রস্তুত। এক বিবৃতিতে তারা গাজায় যুদ্ধবিরতির 2য় পর্যায়ের জন্য তাদের দৃষ্টিভঙ্গিও তুলে ধরেছে। সংগঠনের মুখপাত্র হাজেম কাসেম বলেছেন, আমরা এমন একটি 2য় পর্যায়ের জন্য প্রস্তুত যেখানে একসঙ্গে সব বন্দীর বিনিময় হবে, তবে এটি তখনই সম্ভব যখন একটি চূড়ান্ত চুক্তি হবে যা স্থায়ী যুদ্ধবিরতি এবং গাজা থেকে ইসরায়েলের সম্পূর্ণ প্রত্যাহারের নিশ্চয়তা দেবে। হামাসের এই প্রস্তাব এমন সময় এলো যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ধাপে ধাপে বন্দী মুক্তির পরিবর্তে একসঙ্গে মুক্তির পক্ষে মত দিয়েছেন। একই সঙ্গে গাজায় আটক থাকা ইসরায়েলি বন্দীদের পরিবারগুলো তাদের স্বজনদের একবারেই মুক্তির দাবি জানিয়েছে। বিবৃতিতে হামাসের নিরস্ত্রীকরণ এবং গাজা থেকে সংগঠনটি সরিয়ে দেওয়ার ইসরায়েলি দাবি স্পষ্টভাবে প্রত্যাখ্যান করা হয়েছে। হামাসের মুখপাত্র হাজেম কাসেম বলেন, গাজা থেকে হামাসকে সরিয়ে দেওয়ার ইসরায়েলি শর্ত একটি হাস্যকর মানসিক চাপের কৌশল। প্রতিরোধ আন্দোলনকে নিরস্ত্র করা বা গাজা থেকে সরিয়ে দেওয়ার প্রস্তাব কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি আরও বলেন, গাজার ভবিষ্যৎ সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত জাতীয় ঐকমত্যের ভিত্তিতে হবে, কোনো বাহ্যিক চাপের মাধ্যমে নয়। হামাসের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী শনিবার বন্দী বিনিময়ের সময় 3 জনের পরিবর্তে 6 জন বন্দীকে মুক্তি দেওয়া হবে। হাজেম কাসেম বলেন, মধ্যস্থতাকারীদের অনুরোধে এবং চুক্তির শর্তাবলী বাস্তবায়নে আমাদের আন্তরিকতা প্রমাণের জন্য বন্দী মুক্তির সংখ্যা দ্বিগুণ করা হয়েছে। বিনিময়ে ইসরায়েলও কিছু বন্দীকে মুক্তি দেবে, যাদের মধ্যে যাবজ্জীবন বা দীর্ঘমেয়াদে দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরাও থাকবেন। এদিকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, গাজা ও পশ্চিম তীর ফিলিস্তিনি জনগণের মাতৃভূমি। এটি কোনো রাজনৈতিক লেনদেনের দরসাক্ষীর উপকরণ নয়। ওয়াং ই বলেন, ফিলিস্তিনের ভবিষ্যৎ 2 রাষ্ট্র সমাধানের ভিত্তিতে নির্ধারিত হওয়া জরুরি। তিনি বলেন, গাজা ও পশ্চিম তীর ফিলিস্তিনি জনগণের মাতৃভূমি কোনো রাজনৈতিক লেনদেনের দরসাক্ষীর উপকরণ নয়। গাজার যুদ্ধ পরবর্তী শাসন ব্যবস্থায় ফিলিস্তিনিদের শাসনের অধিকার নিশ্চিত করা একটি গুরুত্বপূর্ণ নীতি। অন্যদিকে নেতানিয়াহু ট্রাম্পের প্রস্তাবের প্রশংসা করেছেন এবং ইসরায়েল এটিকে বাস্তবায়নের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন। এদিকে মিশর একটি পরিকল্পনা হাতে নিয়েছে যেখানে ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত না করেই গাজার পুনর্গঠনের ব্যবস্থা করা হবে। এটি ট্রাম্পের প্রস্তাবের পাল্টা উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। মানবাধিকার সংগঠনগুলো বলছে, ট্রাম্পের পরিকল্পনা মূলত জোরপূর্বক উচ্ছেদ, যা একটি সম্ভাব্য যুদ্ধাপরাধের শামিল। ইউরোপের বেশিরভাগ দেশও এই পরিকল্পনার বিরোধিতা করেছে। ওয়াং ই আরও বলেন, কোনো দেশ যদি কূটনৈতিক প্রতিষ্ঠানগুলোকে অকার্যকর করতে চায় তবে তা মেনে নেওয়া যায় না। নিরাপত্তা পরিষদকে সংকীর্ণ ভূরাজনৈতিক স্বার্থের ঊর্ধ্বে উঠে ঐক্য ও সহযোগিতা নিশ্চিত করতে হবে। তিনি আরও বলেন, বলপ্রয়োগ, প্রতারণা বা ব্ল্যাকমেইল কূটনৈতিক শিষ্টাচারের পরিপন্থী। নিরাপত্তা পরিষদের অনুমোদন ছাড়াই আরোপিত যে কোনো একতরফা নিষেধাজ্ঞা আইনগত ভিত্তিহীন, অযৌক্তিক এবং সাধারণ জ্ঞানের পরিপন্থী। অন্যদিকে ইউক্রেন যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে শান্তি চুক্তি বিষয়ক আলোচনা শুরুর আগেই
ইউরোপিয়ান নেতারা প্যারিসে অনানুষ্ঠানিক এক বৈঠক করেছেন। তাতে তারা এই শান্তি চুক্তির বিষয়ে সন্দেহ পোষণ করেছেন। তারা অব্যাহতভাবে ইউক্রেনকে সমর্থন দেওয়ার কথা পুনর্ব্যক্ত করেছেন। মস্কোর আগ্রাসন মোকাবিলায় তারা কিয়েভকে যৌথভাবে সমর্থন দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন। তবে রাশিয়ার সঙ্গে ডোনাল্ড ট্রাম্প সংলাপ শুরুর মধ্যে ভিন্ন কিছু হতে পারে এমন কোনোরকম নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছেন ইউরোপিয়ান নেতারা। ইউরোপিয়ান মিত্রদের উপেক্ষা করে ইউক্রেন যুদ্ধ বন্ধের চেষ্টা করছেন ট্রাম্প। ফলে কিয়েভের কর্মকর্তারা মনে করছেন তাদেরকে একপেশে করে ফেলছে যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসন। এজন্যই তাদেরকে আলোচনার বাইরে রেখে সৌদি আরবে ওয়াশিংটন ও মস্কোর কর্মকর্তারা সরাসরি আলোচনা করছেন। এতে অংশ নিয়েছেন রাশিয়া ও যুক্তরাষ্ট্রের শীর্ষ কূটনীতিকরা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে নিজেদের নিরাপত্তার জন্য যুক্তরাষ্ট্রের ছায়ার নিচেই বেশি থেকেছে ইউরোপ। কিন্তু হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্পের প্রত্যাবর্তনের পর থেকে নতুন প্রশাসন ইউরোপিয়ান অংশীদার বা তাদের প্রতিরক্ষার সঙ্গে সম্পর্ককে অগ্রাধিকার দেয়নি। ফলে নিজেদের নিরাপত্তার জন্য ইউরোপকে এখন ঐক্যবদ্ধ হতে হচ্ছে। অন্যদিকে ইউক্রেন বিষয়ে ওয়াশিংটন ও মস্কোর আলোচনার ওপর নির্ভর করবে তাদের ইউক্রেন বিষয়ক নির্ভরতা। রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আচরণই বা কেমন হবে সেটাও তাদের কাছে বড় প্রশ্ন। তবে ইউরোপিয়ানদের ভয় হল তাদের মহাদেশের নিরাপত্তা কাঠামো পরিবর্তন হয়ে যেতে পারে। ন্যাটোকে পূর্বদিকে বিস্তৃত হওয়ার বিরুদ্ধে পুতিন। রাশিয়ার ক্ষুদ্র ও সাবেক সোভিয়েত বাল্টিক স্টেট এবং পোল্যান্ড এখন বর্তমান পরিস্থিতিতে নিজেদেরকে উদ্ভাসিত মনে করছে। ফরাসি পত্রিকা লা মন্ডে বলছে ইউরোপ এবং যুক্তরাষ্ট্রের মধ্যে বিচ্ছেদ ঐতিহাসিক। তবে ইউরোপকে দেখাতে হবে যে তারা তাদের নিজেদের প্রতিরক্ষা নিশ্চিত করার সক্ষমতা রাখে। এতে বলা হয় ইউরোপের চোখ বন্ধ করে থাকার দিন শেষ হয়েছে। বর্তমানে তাদের মহাদেশের নিরাপত্তা নির্ভর করে একান্তই ইউরোপিয়ানদের ওপর। একই সঙ্গে তাদের ঐক্য ধরে রাখার ওপরও তা নির্ভর করে। প্যারিসে ইউরোপিয়ান নেতারা অনানুষ্ঠানিক যে সম্মেলন করেছেন সেখান থেকে দৃশ্যত কোনো ঘোষণা দেয়া হয়নি। ইউক্রেনে শান্তিরক্ষী মোতায়েনের ধারণায় ব্যাপক বিভক্তি দেখা গেছে তাদের মধ্যে। ফ্রান্স এবং ব্রিটেন নিরাপত্তা নিশ্চয়তা চেয়েছে। সেনা মোতায়েনের প্রস্তাবে জার্মানি ভিন্ন মত দেখিয়েছে। এই সম্মেলনে যোগ দেন জার্মানি, ব্রিটেন, ইতালি, পোল্যান্ড, স্পেন, নেদারল্যান্ডস, ডেনমার্ক, ন্যাটো এবং ইউরোপিয়ান ইউনিয়নের নেতারা। তারা যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরতা কমিয়ে প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধি নিয়ে আলোচনা করেছেন কিয়েভকে নিরাপত্তা নিশ্চয়তা দেয়া নিয়ে। একই সঙ্গে ইউক্রেনে শান্তিরক্ষী মোতায়েন নিয়ে আলোচনা হয়েছে। আলোচনার পর প্রেসিডেন্ট ট্রাম্প এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। তিনি ইউক্রেনের জন্য শক্তিশালী এবং বিশ্বাসযোগ্য নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন যাতে শান্তি চুক্তি মিনস্ক চুক্তির মতো ব্যর্থ না হয়। পরে জেলেনস্কি বলেছেন তিনি এবং ম্যাক্রন কিভাবে শান্তি অর্জন করা যায় তা নিয়ে অভিন্ন দৃষ্টিভঙ্গি পোষণ করেন। টেকসই একটি শান্তি চুক্তির জন্য অন্যদের পাশাপাশি ব্রিটিশ সেনা মোতায়েনের প্রতিশ্রুতি দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার। তবে এতে যুক্তরাষ্ট্রকে জড়িত হতে হবে বলে মন্তব্য করেন তিনি আরও বলেন যুক্তরাষ্ট্রকে পেছনে থাকতে হবে, কারণ যুক্তরাষ্ট্রের নিরাপত্তা নিশ্চয়তাই শুধুমাত্র রাশিয়াকে আবার ইউক্রেন আক্রমণে কার্যকরভাবে বিরত রাখতে পারে। ইউরোপিয়ান ইউনিয়নের প্রধান উর্সুলা ভন ডার লিয়েন বলেন একটি শক্তিশালী শান্তি প্রত্যাশা করে ইউক্রেন তাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, ভূখণ্ডের অখণ্ডতা, শক্তিশালী নিরাপত্তা নিশ্চয়তার প্রতি শ্রদ্ধা দেখানোর মাধ্যমে তা করা যেতে পারে।